বানাইছেন আপনি? জীবনে তো দেখিনি আপনারে। এমনটা ভাবলেন মনে মডেল হয়ে গেছে। আপনি নিজে কি করেছেন শুনি? আচ্ছা শুনেন, আপনি তো সিনেমা বানান। কয়টা লিটারেচার? হ্যালো সবাইকে, আমি দুর্জয়, আমাদের চ্যানেলের নাম রুবিক্স কিউব। আজকে আমরা কথা বলবো ইয়েলো জার্নালিজম নিয়ে। ইয়েলো জার্নালিজম হচ্ছে সেটা যেটাতে মিথ্যা কথা দিয়ে সত্যি কথা ঢাকা হয়। এবং আমি আপেল। সিন্স এটা একটা সোশ্যাল ক্লাব, সো আমাদের ফার্স্ট মোটিভ হলো গিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস। অ্যান্ড যদি আমরা ট্রুলি সোশ্যাল অ্যাওয়ারনেস করতে চাই, এখন যে প্ল্যানটা আছে এটাতে আসলে উই ওন্ট গেট মাচ পিপল, উইল অনলি গেট দ্য ইন্টারেস্টেড পিপল ইন ফিল্ম মেকিং। আমি এদের সাথে শর্ট ফিল্ম বানাবো? এক্সকিউজ মি, এদের সাথে মানে আমরা কি কিছু পাই না নাকি? না না, আমি তো সেটা বলিনি যে আপনারা কিচ্ছু পারেন না। তো তোমরাও ওর কথা কিছু মনে করো না, ও আসলে একটু এইভাবে কথা বলে, কিন্তু ভীষণ সুইট। তাই না? আচ্ছা, তো আমরা কোন সাবজেক্টের উপরে শর্ট ফিল্ম বানাচ্ছি? যেহেতু এটা একটা সোশ্যাল কজ, আর আমরা যদি আমাদের সোসাইটির চারপাশটা দেখি তাহলে দেখব অনেক ময়লা আবর্জনা পড়ে আছে আশেপাশে। আর এটার জন্য কিন্তু আমাদের সোসাইটিটাও দূষিত হচ্ছে, সোসাইটি এনভায়রনমেন্টটা দূষিত হচ্ছে, আর এটার কারণে বাইরের কান্ট্রিগুলোতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা যদি একটা কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উপর ডিপেন্ড করে একটা শর্ট ডকুমেন্টারি বানাই, তাহলে কিন্তু আমার মনে হয় পাবলিক অ্যাওয়ারনেসটা পাওয়া যাবে। আই থিঙ্ক এটা বেটার। ডকুমেন্টারি আর শর্ট ফিল্ম, হ্যাঁ, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। ডকুমেন্টারি ইজ ডকুমেন্টেশন অ্যান্ড শর্ট ফিল্ম ইজ আ ফিল্ম বাট ইন শর্ট টাইম পিরিয়ড। আমরা যদি ডকুমেন্টারি বানাই সেক্ষেত্রে ডকুমেন্টারি ফরম্যাটের উপর ডিপেন্ড করে সাবজেক্ট চুজ করা যাবে, লাইক দিস। বাট যদি আমরা শর্ট ফিল্ম বানাই তাহলে ফিল্ম জিনিসটা মাথায় রেখে তারপরে কন্টেন্ট চুজ করতে হবে। গাইস, আমরা চাইলে পাবলিক টয়লেটের উপর একটা শর্ট ফিল্ম করতে পারি। আমার কাছে যেটা মনে হয়, ঢাকা সিটির ম্যাক্সিমাম পাবলিক টয়লেটগুলি হচ্ছে আনহাইজেনিক, যেটা ইউজ করে মানুষ অনেক বেশি প্রবলেমে পড়ছে। সো আমরা যদি এটার উপরে একটা শর্ট ফিল্ম করতে পারি, আই থিঙ্ক ভালো হয়। দ্যাটস আ গুড আইডিয়া। আমরা যদি পাবলিক টয়লেট নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা আমাদের স্ক্রিপ্টিংটা অনেক হিউমারাস করতে পারবো এবং জিনিসটা পাবলিকের জন্য ক্যাচি হবে, এবং আমরা আমাদের মেসেজটাও দিয়ে দিতে পারবো থ্রু দ্যাট। ইট উড বি আ গুড কন্টেন্ট ফর শর্ট ফিল্ম। আচ্ছা, আমি একটা জরিপে পড়েছিলাম যে বাংলাদেশে ডায়াবেটিক্স রোগীর সংখ্যা 8.4 মিলিয়ন। শুনেন ভাই, হ্যাঁ দেখেন তো এটা ঠিক আছে না? এটা ঠিক আছে। হ্যাঁ, পিছে আকাশ হ্যাঁ, আর ওনার উদাসীনতা। ওকে, রোল অ্যাকশন। আমি একটু পিছে গেলাম। হ্যাঁ, আন ভাই ফিল করেন। আমি আপনাকে জ্বর হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, এটা আমাদের কম্পিটিশনের কথা ভাই, আমাদের জিততে হবে ভাই, প্লিজ। রোল অ্যাকশন। ফিল করেন, আপনি 7 দিন ধরে না খেয়ে আছেন। মনে করেন কেএফসির খাবার, বিএফসির খাবার এগুলো মিস করেন। পেটে পেটে মাথা চুলকান, ঘাড়ে দেন, চোখ 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 ধরে দেখ 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 লাগটা কেমন, দেখ মেজাজটা খারাপ করতে আমার কিন্তু। কষ্টা দেখো, তুমি আমার এই অভিনয় লইছো, আমার কি এটার লোকে মানাইলো? তুমি আমার দেখ যে 20-25টা বিল্ডিং এর মালিক, আমি রিয়েল এস্টেটের ব্যবসা করি, আমি গুলশান বনাতে থাকি, আমার এই অভিনয় তো একটা প্যারোডর থেকে নামো, ফাটার মধ্যে গিয়ে বাড়ির মধ্যে গিয়ে পড়বো, একটা অ্যাকশন করবো। তোমরা আমার কি অভিনয় লইছো? ভাই ভাই, আপনি একটু অনুভব করেন, আপনার অনেক খিদা লাগছে কিন্তু আপনি খাইতে পারতেছেন না, কিন্তু আপনার সামনে অনেক খাবার। চোখ দিয়ে অভিনয় করেন, মুখ দিয়ে করেন। রেডি ভাই, আরেকবার চাই। হ্যাঁ, অ্যাকশন কও, অ্যাকশন কও, অ্যাকশন কও। না না, গরিব গরিব লাগতেছে। অ্যাকশন। পেটে দেন, এমন করেন, কষ্টটা ফিল করেন, জিপটা বাই করেন, ক্ষুধা লাগছে মনে করেন, অনেক খাবার। ওহো, ভিডিও ক্লিক করতে ভুলে গেছি। আরেকবার ভাই, অ্যাকশন কও। অ্যাকশন। মুখে হাত দেন, হ্যাঁ, জিপটা বাইর করেন, জিপটা। ও লালা পড়তেছে, ক্ষুধা, বুলডগের মতো করেন। শব্দ করেন না ভাই, এটা তো মিউট ফিল্ম। ঠিক আছে। এই কাট। আপনি মুখে কি মাখছেন?
আপনি তুমি কইছো মিয়া শুটিং করতে হবে আমি একটু সোনো বাটার মাইক কেমন না মিয়া আপনি ক্যারেক্টারটা জানেন না মিয়া। আচ্ছা দাঁড়া সেলুনে গেছিল। অ্যাকশন। ইয়েস ইয়েস। ও এই মিয়া তুমি তো ছায়া ফেলাইতেছো। ও সরি সরি। ভাই শব্দ করেন না, পেটে চাপতে ডলেন, চুলকান গান চুলকান। খাবারের দিকে তাকান। খাইতে পারতেছেন না, মনে করেন এগুলো খাইতে টাকা লাগবে, 5 টাকা নাই। চলে আসছেন। হ্যালো কোন এক বিক্রেতা আইছে, সরি ক্রেতা আইছে, বাদাম বিক্রি করবো। বলেন বলেন বাদাম লাগবে? আই বাদাম। তুমি তো এই বাসায় থাকলেই পারো, সমস্যাটা কি? শুধু শুধু তোমার একটা রুম ভাড়া নেওয়ার কি দরকার? না আমি একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে না, মানে তোমাকে তো আমরা মানে এখনো তুলে নেইনি। তাতে কি হয়েছে? বাবা মা কিছুই মানে। আচ্ছা যাই হোক, তুমি একটু বসো না, তোমার সঙ্গে আমার কথা আছে। মানে কিছু প্ল্যানিং করা দরকার। দেখো স্কলারশিপটা তুমি পেয়ে গেলাম, এখন এর পরে আমরা কিভাবে কি করব সেটা নিয়ে তোমার সঙ্গে আমি কথা বলার চান্সই পেলাম না। আমি ভাবছি আমি ফল সেমিস্টারটা ধরবো, ততদিনে তোমার পিএইচডি যে জার্নালটা সেটার কাজও তো তোমার কমপ্লিট হয়ে যাবে। সো ধরো আমি যদি ফল ধরি প্লাস মাইনাস 1 মাস হবে, হয়তো হয় আমার 1 মাস আগে যেতে হবে বা তোমার 1 মাস আগে যেতে হবে। বেটার দুজন একসঙ্গে গেলেই হয়, বা দেখা যাবে, ওটা অসুবিধা নাই। ধরো আমরা চলে গেলাম, ওখানে গিয়ে তুমি পিএইচডিটা করতে থাকলাম, প্লাস একটা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব নিলাম, আমিও মাস্টার্সের পাশাপাশি একটা পার্ট টাইম জব নিলাম। দুজন মিলে ধরো এক রুমের ছোট্ট একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে নেবো, কেমন হবে? মজা হবে না? আমার যে ফ্রেন্ডটা আছে ও তোর হাজবেন্ডের সাথে একইভাবেই থাকে, দুজন মিলে পার্ট টাইম জব করে আর একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে আছে। আমাদের পড়াশোনাটা শেষ হয়ে গেলে তুমি আমি দুজনে যেটা ভালো কোম্পানিতে ঢুকে যাবো, আস্তে আস্তে টাকা সেভ আপ করে আমরা একটা বাড়ি কিনে ফেলবো, তারপর ব্যাস সুখে শান্তিতে নিশ্চিন্তে রিল্যাক্স করে বসবাস করবো। কেমন লাগলো আমার প্ল্যান? আমি আসলে পিএইচডিটা করে দেশে ফিরতে চাই। তোমার মাথা ঠিক আছে তো? কি এসব আবল তাবল কথা বলছো? দেশে ফিরে আসবে মানে? আরে মানুষ অপরচুনিটি পায় না, আর তুমি অপরচুনিটি পেয়ে সেটাকে ঠেলে দিচ্ছ। তুমি পিএইচডি শেষ করে সেখানে কি করবে? এখানে তোমার জব অপরচুনিটি আছে নাকি কোনো? তুমি বিদেশে যা আর্ন করবে তুমি তো এখানে তার 1/4 তো আর্ন করতে পারবে না। আর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তোমার এখানে জব সেক্টর কোথায়? তুমি যে সাবজেক্টে পিএইচডি করছো সেই সাবজেক্টে তো কোনো জবই নেই, এক্ষেত্রে করবে কি? আর তাছাড়া বিয়ের আগে তো একটা কথা ছিল না, কথা তো ছিল যে তুমি আমি বিদেশে সেটেল করবো, আর সেজন্যই তো তোমার সঙ্গে আমার এই বিয়েটা। কি? সরি, মানে আমি এটা মিন করিনি। আই মিন টু সে যে প্রতিটা মানুষেরই তো একটা ভিশন থাকে যে সে লাইফে কি করতে চায়, একটা টার্গেট থাকে। দেখো বাবু, আমার সবসময় টার্গেট ছিল যে আমি বিয়ের পরে বিদেশে সেটেল করব। আমি কখনোই এই দেশে সেটেল করা টার্গেট করিনি। আর সেই জায়গা থেকেই তুমি বিদেশে থাকো, আমিও বাইরে চলে যেতে চাই, ওই জায়গা থেকে আমাদের মেন্টালিটি মিলবে দেখেই তো আমাদের বিয়েটা, তাই না? তুমি এখন এসব কী বলছো যে তুমি এখানে চলে আসবে? আর তুমি বলো যে আমাদের দেশের যত ট্যালেন্ট স্টুডেন্টরা আছে, যত স্কলার্সরা আছে, সবাই তো বিদেশে চাকরি করছে, সবাই ওখানে সাকসেসফুল, এখানে তো কেউ নেই। স্কলারদের কথা বললে না, ব্রিলিয়ান্স স্কলার্স, এই দেশ ছেড়ে বিদেশের বড় বড় কোম্পানি মাইক্রোসফট, আইবিএম, অ্যাপল, অনেক বড় বড় কোম্পানিতে সার্ভ করছে। আমার প্রশ্ন হচ্ছে এই স্কলারগুলোর বেস কোথায় হয়েছে? এই দেশে। এই দেশ থেকে বেস ক্রিয়েট করে অন্য দেশে গিয়ে সার্ভ করবে? মীরা, একটা স্কলার আরো কতগুলো স্কলার তৈরি করতে পারে তোমার ধারণা আছে? ওই দেশে পড়ে না থেকে ওই দেশের ট্রেডিশনকে আপন করে নেওয়ার যে চেষ্টা, কিংবা ওই ট্রেডিশনকে নিজের ট্রেডিশন বলার যে চেষ্টা, সেটা করে কোনো লাভ নেই।
চাইতে নিজের দেশে থেকে নিজের ট্রেডিশনকে ডেভেলপ করার জন্য, নিজের ট্রেডিশনের সাথে সুন্দরভাবে মিলিয়ে চলার জন্য না ট্যালেন্টস অ্যান্ড ব্রিলিয়ান্সের দরকার। মডার্ন হওয়া উচিত, গ্যাজেটসে না, মানসিকভাবে এডুকেটেড হওয়া উচিত। শুধু অনলাইন বললেই হবে না, মেন্টালি সেলফ রিসার্চের মাধ্যমে এডুকেশনটা নেওয়া উচিত। যে এডুকেশন বলে দিবে যে তোমার দেশ, তোমার মানুষ তোমার কাছে সবচেয়ে আপন। এই স্কলারগুলোর তো দায়িত্ব হচ্ছে এই দেশে ফিরে এসে এই দেশকে সার্ভ করা, এই দেশের ডেভেলপমেন্টে তাদের পার্টিসিপেট করা। আজকে তুমি স্কলার হয়েছো, আমি স্কলার হয়েছি, তার মানে এই দেশ ছেড়ে চলে যাব কেন? আমার মতো আরো হাজারো আগুন হয়তো আমার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এই দেশের ডেভেলপমেন্টে কাজে লাগতে পারে। আমরা ভুলে যাই এই দেশে সবসময় স্কলার ছিল, সেই স্কলারদেরও না সেম অপরচুনিটিগুলো ছিল। তারা কিন্তু দেশ ছেড়ে যায়নি। তাদের স্যাক্রিফাইসের কারণে আজ তুমি যেই ভাষায় কথা বলছো না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে না, যে ভূখণ্ড পেয়েছ, সব তাদের স্যাক্রিফাইসের কারণে। তারা তাদেরকে স্যাক্রিফাইস করে দিয়ে তোমাকে আমাকে স্বাধীনভাবে মুভ করার জন্য, স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য একটা দেশ দিয়েছে, স্বাধীনতা অর্জন করেছে নিজেকে স্যাক্রিফাইস করে। আর স্কলার হয়ে তোমার আমার দায়িত্ব কি জানো? তোমার আমার দায়িত্ব হচ্ছে এই স্বাধীনতাটাকে টিকিয়ে রাখা, ধরে রাখা, দেশকে ডেভেলপ করা। অন্য দেশের কিছুই তোমার আপন না। আসি। আগুন
আনন্দের সাথে এবং গর্বের সাথে বলতে পারি যে আমরা আমাদের স্বপ্নের জায়গায় চলে এসেছি। এর জন্য সবাইকে ধন্যবাদ। এতবার একটা সুন্দর ক্যাম্পেইন করার জন্য এবং সাকসেসফুলি আমরা করতে পেরেছি। স্পেশালি অল ক্রেডিট গোজ টু ইউ। থ্যাংক ইউ। নো স্যার, এটা পুরো আমার টিমের, পুরো টিমের। অবশ্যই অবশ্যই একটা টিম লিডার দরকার। তোমরা জানো আগুন, সে আমাদের ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট নয়, সে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রাইট ফিউচার। সে এই দায়িত্ব নিয়েছে এবং সে যখন ছিল তখনও কিন্তু এখানে সে ক্লাব মেনটেন করত। ও যাওয়ার পর আমাদের এই সোশ্যাল ক্লাবটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি বিশ্বাস করতাম যে ও এই দায়িত্ব নিলে এটা আবার দাঁড়াবে। তোমরা অবাক হবে শুনলে, আমাদের এই ইউনিভার্সিটির যত এক্স স্টুডেন্ট ছিল তারা আমাকে ফোন করছে, তারা অ্যাপ্রিসিয়েট করছে তোমরা কিভাবে এত বড় একটা কাজ করলে। তোমরা প্রুফ করলে অনলাইন বেজে শর্ট ফিল্ম করা যায়। এবং তোমাদের জন্য আমার একটা সুসংবাদ আছে, সেটা হলো তোমাদেরকে এই ভাঙ্গা রুমে আর ক্লাব করতে হবে না। আরো খবর হচ্ছে শুধু ক্লাব রুম নয়, তোমাদের জন্য ফান ব্যবস্থা করা হবে। এবং আমার বিশ্বাস তোমরা ভবিষ্যতে আরো ভালো কাজ করবে, কারণ তোমাদের চেহারায় চোখে আমি একটা স্পিড দেখতে পাই। আমি আমার সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি, আমার সেই বয়সে ফিরে যাচ্ছি। তোমাদের মধ্যে আমি সেটা পাচ্ছি। স্যার তাহলে তো আমরা ট্যুরে যেতে পারবো। অবশ্যই এই কথাটা এখনো বাকি আছে, তো বলিনি তোমাদের। এবং এই ফুল টিম নিয়ে আমরা একটা এক্সকারশনে যাব, ফুল রিফ্রেশমেন্ট, সবাই আনন্দ করবে, ফুর্তি করবে।